আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি শিকা আজিজ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দলমত নির্বিশেষে সবার সাথে সমান আচরণ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ। সিইসি বললেন, প্রার্থীকে প্রার্থী হিসেবেই বিবেচনা করতে। সরকারি দলের প্রার্থীদের মনোনয়ন দাখিলে কিছু স্থানে নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতে কমিশনকে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ঐক্যফ্রন্টে ঐক্য নেই, মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরেই জগা খিচুড়ি অবস্থা। মন্তব্য ওবায়দুল কাদেরের। যুদ্ধাপরাধীকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে না জানালেন নজরুল ইসলাম খান। জামিন আবেদন নাকচ করে মাগুরা 1 ও নরসিংদী 1 আসনের বিএনপি প্রার্থীদের কারাগারে প্রেরণ। খুলনা 6 আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন জেলা জাপান। বিআরবি কেবল সংবাদ শিরোনাম লিখছিলেন, বিস্তারিত সংবাদ। প্রার্থীকে শুধু প্রার্থী হিসেবে বিবেচনা করে দলমত নির্বিশেষে সবার সাথে সমান আচরণ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আচরণবিধি মেনে চলার বিষয়েও প্রার্থীদের সদিচ্ছা দেখা গেছে, যাকে ভালো নির্বাচনের শুভ লক্ষণ বলেও উল্লেখ করেন সিইসি। বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। প্রথম পর্যায়ে 8 জেলার প্রায় 400 সরকারি কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নিয়েছেন, যারা পরবর্তীতে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দিবেন। দলমত নির্বিশেষে সবার প্রতি নিরপেক্ষ আচরণ করে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। নির্বাচন কমিশনের যে বার্তা, সে বার্তা হলো কি, সম্পূর্ণভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে একেবারে কোনো রকমের দলমত নির্বিশেষে সকলের প্রতি সমান আচরণ, সকলের প্রতি সমান সুযোগ সুবিধা প্রদান করে নির্বাচন পরিচালনা করবেন। প্রার্থীতা নিয়ে নির্বাচন মাঠে যাবেন, তার পরিচয় হলো আপনাদের কাছে প্রার্থী। সে প্রার্থী দলীয় প্রার্থী হোক অথবা স্বতন্ত্র প্রার্থী হোক, সকল প্রার্থীর জন্য সমান দৃষ্টিভঙ্গিতে আপনাদের আচরণ করতে হবে। সিইসি বলেন, প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতামূলক নির্বাচনের ইসির প্রত্যাশা পূরণ হয়েছে। রেকর্ড সংখ্যক মনোনয়নপত্র দাখিল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রথম ধাপ। 4 জন 5 জনের বেশি ভিতরে প্রবেশ করা আচরণবিধিতে নিষেধ আছে, কেউ সেটা অমান্য করেনি। প্রত্যেকেই তারা 4 জন 5 জন 6 জন 7 জনের বেশি লোক নিয়ে ভিতরে ঢোকেনি। হ্যাঁ, বাইরে তাদের সমর্থক হয়তো কিছু বেশি ছিল, সেটা অফিসের বাইরে সেটা থাকতেই পারে। একজন প্রার্থী তার সমর্থক তারা কিছু আসতেই পারে। বিশ্বাস করার সুযোগ সময় এসেছে যে এদেশের যারা রাজনীতি করেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা নির্বাচনের আইন আচরণ বিধি মেনে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন। এই একটা পরিবেশ আমি বিশ্বাস করি, আশা করি একটা পরিবেশ সৃষ্টি হয়েছে দেশে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 7 লাখেরও বেশি নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। মাঠ পর্যায়ে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য এ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে 3,500 কর্মকর্তাকে ব্রিফিংয়ের মাধ্যমে নির্দেশনা দিয়েছে ইসি। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশনকেই কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, অনেক স্থানে পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে সরকার দলের নেতারা মনোনয়নপত্র জমা দেওয়ার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচনের সময় সকল দায় দায়িত্ব কমিশনকেই নিতে হবে বলেও জানান বিশ্লেষকরা। বুধবার শেষ দিনে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতায় আরেক ধাপ এগিয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিরোধী দলের নানা অভিযোগ থাকলেও অনেকটা উৎসব আমেজ সারা দেশে, কিন্তু শেষ পর্যন্ত কতটা থাকবে এই উৎসব মুখরতা? এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন, অনেক স্থানে প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। এই পরিস্থিতিতে সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সজাগ থাকার পরামর্শ তাদের। ফিল্ড লেভেলে নিরপেক্ষ আচরণ করছে কিনা সেটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। তো নির্বাচন কমিশন এটা ঠিকভাবে করছে না বলে কিন্তু বিরোধী পক্ষ থেকে অভিযোগ আসছে বারবার, এবং এই অভিযোগগুলো কিছুটা আছে রেটরিক আর কিছুটা সত্যতাও আছে। সরকার মানে হলো প্রশাসন, সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যেভাবে দলীয়করণ হয়েছে, তারা যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সমতল ক্ষেত্র প্রস্তুত করা
চারটিখানি কথা হবে না। তো আমাদের দুর্ভাগ্যবশত আমরা দেখছি যে পক্ষপাত দুষ্ট আচরণ, যারা নিরপেক্ষ আচরণ করে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের তদন্ত করে তাদেরকে সে ব্যাপারে সেক্ষেত্রেও ব্যবস্থা নিতে হবে। বিশ্লেষকদের মতে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ না করলে মাঠ প্রশাসনেও স্বচ্ছতা আনা সম্ভব হবে না। এবং আমরা দেখলাম যে কিছু কিছু মাননীয় সংসদ সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, ওসি সাহেব তার সাথে ছিলেন। তো এটা কি? তো এটা তো আরেকটা বিরাট বাধা। অনেক জায়গায় কিন্তু এই সমস্যা রয়েছে। যে অভিযোগগুলো আসছে নির্বাচন কমিশনের উচিত হবে সেগুলো খতিয়ে দেখা, এবং যদি দেখে কোনো রকমের ব্যত্যয় হচ্ছে তাহলে সে ব্যাপারে তড়িৎ অ্যাকশন নেওয়া। যদি প্রতিবিধান না করে তাহলে তো নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে এই যে অভিযোগটি, সেই অভিযোগটি সত্য প্রমাণিত হবে। তবে কমিশনের নিরপেক্ষ ভূমিকা এবং নির্বাচনের সমান সুযোগ নিশ্চিত করার সময় এখনও আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে দেখা করেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরি রবার্ট মিলার। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে নয়া মার্কিন রাষ্ট্রদূত নিজের পরিচয়পত্র তুলে দেন। এ সময় বাংলাদেশে দায়িত্ব পালনকালে মার্কিন রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন আব্দুল হামিদ। মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তা ও সামরিক বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টে ঐক্য নেই, মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরেই জগা খিচুড়ি অবস্থা। পরিস্থিতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়ন্ত্রণের বাইরে। আবারও বলেছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায় আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে বৈঠক করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে টেরিংকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবের আমেজ বইছে বলে ইইউকে জানায় আওয়ামী লীগ। পরে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই প্রার্থীদের হয়রানির মন গড়া অভিযোগ করছে বিএনপি। তার দাবি, মনোনয়ন নিয়ে বিএনপি ঐক্যফ্রন্টেই হযবরল অবস্থা। আমরা যতটুকু খবর পেয়েছি তাদের ভেতরেই জগা খিচুড়ি অবস্থা। পরিস্থিতি মির্জা ফখরুল সাহেবের তার দলের কন্ট্রোলের বাইরে। ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ নয়, ঐক্যবদ্ধ হলে এসব ঘটনা ঘটত না। নিজেরাই নিজেদের ভেতরে বোঝাপড়ার অভাবে যা যার কাঙ্ক্ষিত কনস্টিটিউয়েন্সি না পাওয়ার কারণে মনোনয়নপত্র দেয়নি। এটা তো সরকারের কোনো দোষ নেই। ওবায়দুল কাদের বলেন, জামাত ছাড়া বিএনপি অচল। আবারও দাবি করেন, মনোনয়ন নিয়ে শরিকদের সাথে কোনো টানাপোড়েন নেই, বানরের পিঠাভাগ হবে না বলে আবারও ইঙ্গিত দেন তিনি। তারা নির্বাচনে আসবে এটাই আমরা আশা করি। আমরা একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন চাই। কাজেই বিএনপি ঐক্যফ্রন্ট না থাকলে এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। তারা নিজেরাই সরে গিয়ে যদি বলে আবার ওই 2014 সালের মতো যে একটা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, এবার কিন্তু সেরকম কিছু হবে না। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান সহ বেশ কয়েকজন নেতা অংশ নেন। ইউরোপীয় প্রতিনিধি দলে ছিলেন ডেভিড নোয়েল ওয়ার্ড, অ্যান্থনি মারিয়া এবং বাংলাদেশে নিযুক্ত ইউ রাষ্ট্রদূত রেনজি টেরিং। দেশের সার্বিক রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। তবে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেনি কোনো পক্ষই। কোনো যুদ্ধাপরাধীকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে না। জামাতের সবাই যুদ্ধাপরাধী নয়, তাদের মধ্যেও মুক্তিযোদ্ধা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার সকালে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি জানান, নির্বাচনের কৌশল হিসেবেই আব্দুল আওয়াল মিন্টু, হাবিবুন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল নির্বাচনে অংশ নিচ্ছেন না, তবে নির্বাচন পরিচালনায় কাজ করবেন তারা। নজরুল ইসলাম খান বলেন, ঢাকা 7 আসনের অন্যতম প্রার্থী মোশাররফ হোসেন খোকনকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে। দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজকে ভোলায় মনোনয়ন দিতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া দেশব্যাপী বিরোধী মতের নেতাকর্মীদের হয়রানি, গ্রেফতার অব্যাহত আছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান। আমি আপনাকে আশ্বস্ত করতেছি আর কি, যে কোনো যুদ্ধ অপরাধীকে আমরা কোনো প্রতীক দেব না, যুদ্ধ অপরাধীকে দেব না। কেউ যুদ্ধ অপরাধ না করে থাকলে তাকে দিতে অসুবিধা কি? জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ঠিক আমাদের মাঝে এখন নাই, উনি জেলখানায় আছেন। আপনারা জানেন যে প্রত্যেকটা নির্বাচনে, সব নির্বাচনী এলাকাগুলিতে উনিই যান, উনি নাই। আরও কাউকে হয়তো আমরা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত আমরা নিচ্ছি যে আমাদের এইসব নেতারা তারা নিজেরা নির্বাচন করবেন না, কিন্তু তারা বাকিদের নির্বাচনগুলি করে নেবেন। বাসায় কাউকে যেতে দেওয়া হবে না। খুলনা 6 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলা জাতীয় পার্টি। এদিকে কারাগারে পাঠানো হয়েছে মাগুরা 1 ও নরসিংদী 1 আসনের বিএনপি প্রার্থীদের। খুলনা 6 আসনে আওয়ামী লীগের প্রার্থী আখতারুজ্জামান বাবুর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করে জাতীয় পার্টি। দলের প্রার্থী শফিকুল ইসলাম মধুকে এই আসন ছেড়ে দেওয়ার দাবি জানান বক্তারা। এদিকে মাগুরায় হত্যা ও নাশকতার মামলায় চার্জশিটভুক্ত আসামি মাগুরা 1 আসনের বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত নামঞ্জুর করেন। ন্যায় বিচার পাইনি, আমরা ক্ষুব্ধ, আমরা এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী 1 আসনের প্রার্থী খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে আদালত। দুপুরে নরসিংদী মডেল থানায় আত্মসমর্পণ করে আদালতে হাজির হলে জেলা ও দায়রা জজ আতিকুল্লাহ এ আদেশ দেন। অন্যদিকে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পঞ্চগড় 1 ও সাতক্ষীরা 1 আসনের বিএনপির প্রার্থীরা। এ সময় নিরপেক্ষতা বজায় রেখে গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম কর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানান তারা। চাঁদপুর 1 আসনে ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন তার সমর্থকরা। জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এছাড়া টাঙ্গাইল 6-এ বর্তমান সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন নৌকার পক্ষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে যশোর 2 আসনের বিএনপি সমর্থিত প্রার্থী দুর্নীতির মামলায় সাজা পাওয়া সাবেরা সুলতানার দণ্ড স্থগিত করেছে হাইকোর্ট। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিচারিক আদালতের 2টি ধারায় দেয়া 6 বছরের কারাদণ্ড স্থগিত করে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ রইসুদ্দিনের আদালতের। ফলে সংসদ নির্বাচনে তার অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আমরা ভারতীয় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত উপস্থাপন করেছি। আমাদের দেশের বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার একাধিক রায়ের কপি আমরা উপস্থাপন করেছি এবং সর্বশেষ একটি 70 DLR একটি জাজমেন্ট হয়েছে, একটা ডিভিশন বেঞ্চের জাজমেন্ট হয়েছে, সেটা আমরা রেফার করেছি এবং সেখান থেকে আমরা দেখিয়েছি যে আপনার কনভিকশন এবং সেন্টেন্স 426-এর 1 ধারার বিধান মতে স্থগিত রাখার ইতিপূর্বে আদেশ হয়েছে। যেহেতু তার সাজাটা এখন স্থগিত হয়ে গেল, দণ্ড মানে কনভিকশন এবং সেন্টেন্স যেহেতু তার স্থগিত হয়ে গেল, সেই কারণে সাবিরা সুলতানার আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে বা নির্বাচন করতে 66(2)D কোনো বাধা হবে না, তিনি অযোগ্য বিবেচিত হবেন না। 1 বছরেরও বেশি সময় ওমানে বেতন পাচ্ছেন না বাংলাদেশি কয়েকশো কর্মী। শুধু সিমপ্লেক্স নামের একটি প্রতিষ্ঠানেই 150 কর্মী বিনা বেতনে কাটছেন 14 মাস। তাদের ওয়ার্ক পারমিটও নবায়ন করেনি প্রতিষ্ঠানটি। ফলে এখন অবৈধ হয়ে যাওয়া কর্মীরা পারছেন না দেশে ফিরতেও। দূতাবাসের মাধ্যমে সমস্যাটির সমাধানের আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব। ওমান বাংলাদেশিদের জন্য বড় শ্রমবাজার। কর্মীর সংখ্যার হিসাবে 6 লাখের মতো বাংলাদেশি কাজ করছে দেশটিতে, কিন্তু সম্প্রতি নানা কারণে স্থবির এই শ্রমবাজারটি। দেশটিতে এখন বিদেশি কর্মীদের কাজের সংকট চরমে, আবার কাজ পেলেও বেতন মেলে না। ওমানে এমনই একটি প্রতিষ্ঠান সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। প্রতিষ্ঠানটিতে 150-র বেশি বাংলাদেশি কর্মী বেতন পাচ্ছেন না 1 বছরের বেশি সময়। আমরা এখন সবাই পয়সা গেছি, আমাদের 14 মাস ধরে স্যালারি নাই, এখানে আমাদের খবর নেওয়ার মতো লোক নেই। এখন আমরা এখানে এত কষ্টের মধ্যে আছি
যা আমরা এখন বাসায় বলতে পারি না। 14 মাস ধরে বাপ মার জন্য দেখা করতে পারি না, তাদের টাকা দিতে পারতেছি না। বাংলাদেশ এম্বাসিতেও গেছি, কিন্তু বাংলাদেশ এম্বাসি কোনো তারা গুরুত্ব দিচ্ছে না আমাদের কোনো কথায়। প্রশাসনে আমাদের ধরে নিয়ে যায়, আমাকে পতাকা নাই 2 বছর পর্যন্ত। আমাদের এখান থেকে জিন্দা ফেরার মতো কোনো ক্যাপাসিটিও নাই। আমরা সরকারের কাছে এই আবেদন, আমরা বাংলাদেশে নেওয়ার মতো বন্দোবস্ত করেন, টাকা পয়সা দিয়া। বিশ্লেষকরা বলছেন, প্রবাসে বাংলাদেশি কর্মীদের কোনো সমস্যা হলে তা দেখার প্রথম দায়িত্ব দূতাবাসের। আমি মনে করি আমাদের এমবেসি অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ওয়েজ আর্নার যে ফান্ড রয়েছে, যে প্রবাসী কল্যাণ যে ফান্ড রয়েছে, তা দিয়ে টিকিট করে আউটপাস তৈরি করে অবশ্যই দোষী কর্মীকে তাদের মানবত জীবন থেকে রক্ষা করে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করবে, তত দ্রুতই এই পরিবারগুলো, এই মানুষগুলো বেঁচে যাবে। ওমানে বাংলাদেশি কর্মীদের এই দুরবস্থার কথা মন্ত্রণালয়ের দৃষ্টিতে আনলে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। ওমানের বিষয়ে আমি যেটা বলতে চাই যে আপনারা যদি আমাকে এটা স্পেসিফিক রিপোর্ট দেন, আমরা এটার উপরে অ্যাজ পার নেসেসিটি অ্যাকশন নিব। কল্যাণ বোর্ড আছে, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করব। আর এমবেসিকে তো অবশ্যই লেবার উইংকে আমরা বলবো সেগুলি ফাইন্ড আউট করতে, যে কী ধরনের সমাধান দেওয়া যায়। এমবেসিকে এখনই আমরা হয়তো জানাবো বিষয়টা। প্রবাসীদের কোনো সমস্যা হলে তা মন্ত্রণালয়ে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। সেটাও আমাদের মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সিবিসি টাইলস সংবাদ বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে বিভিন্ন জাতীয় পত্রিকার নকল ওয়েবসাইট তৈরি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে টঙ্গী ও মোহাম্মদপুর থেকে 2 জন আটক। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তৈরি পোশাকের দাম বাড়াতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি বিজিএমইএ সভাপতির আহ্বান। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রথম আলো, বিবিসি বাংলা, নয়া দিগন্ত সহ বিভিন্ন পত্রিকার ভুয়া অনলাইন দিয়ে বানোয়াট ও উস্কানিমূলক সংবাদ ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর ও টঙ্গী থেকে 2 জনকে আটক করেছে র্যাব 2। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রাজনৈতিক ও নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বানোয়াট তথ্য দিয়ে ভুয়া নিউজ অনলাইনে ছড়িয়ে দিত। এর ফলে পাঠক মনে সরকারের বিরুদ্ধে এক ধরনের বিরূপ ধারণা তৈরি হতো। আটক কামাল হোসেন ও আলামিন শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। এদিকে রাজধানীর বসুন্ধরা থেকে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের 14 সদস্যকে আটক করেছে র্যাব 1। বিদেশ থেকে দামি উপহার এসেছে এমন লোভ দেখিয়ে এই চক্রটি ফেসবুক সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বাংলাদেশিদের কাছ থেকে প্রায় 35 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এর মাধ্যমে সম্পৃক্ত বাংলাদেশের কয়েকজনকে ধরার চেষ্টা করছে র্যাব। সিরাজগঞ্জ, পাবনা ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জের কড্ডায় 7 জন, আহত হয়েছেন 21 জন। সকালে ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের কড্ডার মোড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি বাস ও পাশের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আলিফ পরিবহনের বাসটি রাস্তার উপর ও মিনি বাসটি পাশের খাদে পড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়। চিকিৎসক 5 জনকে মৃত ঘোষণা করে। এরা সবাই নারী। চিকিৎসাধীন 19 জনের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং যা দেখি যে সেখানে একটা ট্রাক এবং 2টা বাস, এই 3টার সংঘর্ষ বাদে এবং বহু সেখানে আহত আছে এবং আমরা পর্যায়ক্রমে সেই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাইছি। 4 জনের নারী মারা গেছে, আহত অবস্থায় চিকিৎসাধীন আছে প্রায় 15 জন। এদিকে ভোর রাতে সিরাজগঞ্জের সয়দাবাদের 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। অন্যদিকে বাগেরহাটের মোল্লারহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 স্কুল শিক্ষক নিহত হয়েছেন। রাতে বাগেরহাট মা মহাসড়কের মোল্লারহাট উপজেলার কাহালপুরে এ দুর্ঘটনা হয়।
এছাড়া পাবনায় ভটভটি চাপায় ৮ মাসের অন্তঃসত্ত্বা মা ও তার মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। সকাল 9:30টায় পাবনার চরবাঙ্গাবাড়িয়া গ্রামের আকবর হোসেন তার স্ত্রীর সন্তানকে অটো ভ্যানে করে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে মা মেয়ে নিহত হন। আহত হয় আকবর হোসেন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মোর্শাদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তৈরি পোশাকের দাম বাড়ানোর আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর সভাপতি সিদ্দিকুর রহমান। আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি এই আহ্বান জানান তিনি। বিজিএমই এর সভাপতি বলেন, 2010 সাল থেকে এ পর্যন্ত পোশাক খাতে মজুরি বাড়ানো হয়েছে 281%। এ কারণে পোশাকের উৎপাদন খরচ বেড়েছে বলে জানান তিনি। বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির পর তৈরি পোশাক খাতের অনেক উন্নয়ন হলেও তা আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে না। এজন্য আন্তর্জাতিক অ্যাপারেল ফেডারেশন IAF এর সহায়তা চান তিনি। এছাড়া যুক্তরাজ্যের বাজারে শুল্ক মুক্ত সুবিধা বজায় রাখতেও এই ফেডারেশনের সহায়তা কামনা করেন। এ সময় IAF সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সাভারে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হৃদয় দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সকালে সাভারের উত্তরপাড়া থেকে তাকে আটক করে মডেল থানা পুলিশ জানায়, কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক তৈরি করে সে এক পর্যায়ে তাকে ধর্ষণ করে। সকালে ওই কলেজ ছাত্রী সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ হৃদয়কে উত্তরপাড়া থেকে আটক করে। এদিকে ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। দ্রুত ও নিরাপদ সেবা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পূবালী ব্যাংক লিমিটেডের ক্যাশ ডিপোজিট মেশিন বুথ ও বিল কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে। এই বুথের মাধ্যমে হাসপাতালের রোগীদের ডায়াগনস্টিক টেস্ট সহ সব ধরনের ফি এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি জমা দেওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AK-M নাসির উদ্দিন। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শীর্ষ কর্মকর্তারা। আবারও নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতির সঙ্গেই থাকুন। ফিরে এসে থাকছে ইয়েমেন যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটকে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের পক্ষে মার্কিন সিনেটরদের ভোট। কাল শুরু ঢাকা টেস্ট। হোম সিরিজে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার হাতছানি বাংলাদেশের। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবার স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবার ইয়েমেন যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটকে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের পক্ষে ভোট দিলেন মার্কিন সিনেটররা। সাংবাদিক জামাল খাশোগি হত্যা ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে উপেক্ষা করে সৌদি আরবকে কঠোর বার্তা দিলেন সিনেটের রিপাবলিক ও ডেমোক্র্যাট উভয় দলের সদস্যরা। সৌদি জোটকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 63টি আর বিপক্ষে পড়ে 37টি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিকেলে ইয়েমেন ও খাশোগি ইস্যুতে সিনেটরদের রুদ্ধদ্বার ব্রিফিং করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। পরে সাংবাদিকদের সামনে আবারও প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন দুই মার্কিন মন্ত্রী। বলেন, খাশোগি হত্যার সাথে সরাসরি যুক্ত নন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে সিনেটর বব কুর্কের দাবি, এই ভোটের মধ্য দিয়ে প্রেসিডেন্টের অবস্থানের প্রতি গভীর অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরই দল রিপাবলিক পার্টির বেশিরভাগ সদস্য। কড়া ভাষায় মার্কিন প্রেসিডেন্টের অবস্থানের নিন্দা জানিয়েছেন আরেক রিপাবলিকান সদস্য লিন্ডসে গ্রাহামও। বৈঠকে CIA প্রধানকে না ডাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সিনেটররা। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA জানায়, যুবরাজ সালমানের নির্দেশেই হত্যা করা হয় সাংবাদিক খাশোগিকে। ক্লেমন খেলার সংবাদ। এবার
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার স্বপ্ন নিয়ে কাল দ্বিতীয় টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরির শঙ্কায় মুশফিকুর রহিম। ঢাকা টেস্ট ড্র করলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের, তবে টাইগাররা মাঠে নামবে জয়ের লক্ষ্য নিয়েই জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচেও স্পিনারদের ওপরই ভরসা থাকছে বাংলাদেশের। ওপেনিং ব্যাটসম্যান সাদমান ইসলামের অভিষেক অনেকটাই নিশ্চিত। অন্যদিকে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে মিরপুরে ঘুরে দাঁড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু সকাল 9:30টায়। এমন সুযোগ বারবার আসে না। মিরপুরে বাংলাদেশ নামবে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার হাতছানি নিয়ে। তবে দ্বিতীয় টেস্ট শুরুর আগে আলোচনায় মিরপুরের উইকেট আর মুশফিকের ইনজুরি। শুক্রবার সকালে ফিটনেস টেস্টের উপর নির্ভর করছে মুশফিকের খেলা। ব্যাটিং করতে পারলেও দীর্ঘ সময় উইকেট কিপিং করার মতো ফিট হবেন কিনা তা নিয়ে সংশয়। তাই তড়িঘড়ি করে লিটন দাসকে দলে ডাকা হয়েছে তার ব্যাকআপ হিসেবে। চট্টগ্রামের মতো এই ম্যাচেও ঘুরে ফিরে আলোচনায় উইকেট। স্বাভাবিকভাবেই উইন্ডিজ বধে বাংলাদেশের দলের চাওয়া স্পিনিং ট্র্যাক। যদিও হোম অফ ক্রিকেটের উইকেট কেমন আচরণ করবে তা নিয়ে অনিশ্চয়তা থাকে সবসময়ই। বাংলাদেশ অধিনায়ক যদিও উইকেট নিয়ে বেশি চিন্তিত নন। যদি ব্যথাটা বাড়ে কিংবা ফোলা থাকে, যদি ওরকম কোনো অসুবিধা হয় তাহলে যাতে করে ব্যাকআপ আমাদের প্ল্যানটা থাকে, সেই কারণে লিটনকে আনা। বাট এখন পর্যন্ত আমি যতদূর জানি যে মুশফিক ভাই খেলে প্রতিদিন উইকেট চেঞ্জ হয়, প্রতি সেশনে উইকেট চেঞ্জ হয়। সো আসলে কোনো একটা ফিক্সড মাথায় প্ল্যান নিয়ে আসলে না খেলাই ওপেন মাইন্ডে থাকলে আমার কাছে মনে হয় বরং টিমের জন্য ভালো। এই টেস্টে এক পেসার খালিদকে নিয়ে খেলার সম্ভাবনা স্বাগতিকদের, তবে ওপেনিং ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় অধিনায়ক। আমরা চাই 2-0 জিততে, তার জন্য যত কিছু করা লাগে, যে ধরনের প্রিপারেশন লাগে আমরা সব ওভাবেই নিচ্ছি। যদি সেটা কোনোভাবে না হয় আমাদের অবশ্যই চেষ্টা থাকবে যারা 100 সিরিজ জিতি, বাট আলটিমেট লক্ষ্য আমাদের সিরিজটা জেতা। আর আমরা ডিফেন্সিভ ওয়েতে সিরিজটা জিততে চাই না, আমরা চাই পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে যেতে এবং 2-0 সিরিজটা জিততে। এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের অন্য কিছু করার সুযোগ নেই। হোয়াইট ওয়াশ এড়াতে ড্র আর সিরিজ বাঁচাতে জয়ই চাই তাদের। উইকেট স্পিন সহায়ক হবে এটা জানাই আছে ক্যারিবিয়ান অধিনায়কের। তবে দলের ওপর ভরসা আছে ব্রেথওয়েটের। সিরিজটা বাঁচানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আমাদের ব্যাটসম্যানদের সামর্থ্য আছে ঘুরে দাঁড়ানোর। আমাদের বোলাররা উইকেট নিতে সক্ষম। আমি আত্মবিশ্বাসী ঢাকা টেস্ট জিতে সিরিজে সমতা আনতে পারবো। পিছিয়ে আছি, তবে হোয়াইট ওয়াশ হতে পারে ভেবে কোনো চাপ অনুভব করছি না। টেস্ট র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে 2-0 সিরিজ জয়ের বিকল্প নেই টাইগারদের। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিএনপি কেবলস শিরোনামগুলো আরেকবার। দলমত নির্বিশেষে সবার সাথে সমান আচরণ করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ সিইসির। বললেন প্রার্থীকে প্রার্থী হিসেবেই বিবেচনা করতে। সরকারি দলের প্রার্থীদের মনোনয়ন দাখিলে কিছু স্থানে নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতে কমিশনকে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ঐক্যফ্রন্টে ঐক্য নেই, মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরেই জগাখিচুড়ি অবস্থা। মন্তব্য ওবায়দুল কাদেরের। যুদ্ধাপরাধীকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে না, জানালেন নজরুল ইসলাম খান। জামিন আবেদন নাকচ করে মাগুরা 1 ও নরসিংদী 1 আসনের বিএনপি প্রার্থীদের কারাগারে প্রেরণ। খুলনা 6 আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন জেলা জাপার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টা নিউজ টপ 10 আমন্ত্রণ রইল। ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ, সঙ্গে থাকেন।